আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা এবারে আরপিওর যে সংশোধনী প্রস্তাব করেছি সেই প্রস্তাবের মধ্যে শুধু ওই সময়ের জন্য নয়, যে সময়কালের অফিসের জন্য তিনি নির্বাচন করলেন অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যেও যদি কখনো প্রমাণিত হয় যে তার হলফনামায় অসত্য তথ্য ছিল, তাকে রিকল করা যাবে এবং নির্বাচন কমিশন যথাযথ তদন্তের মাধ্যমে এমনকি তার প্রার্থিতা বাতিল সহ নির্বাচিত সংসদ সদস্যের সংসদ পদ স্ক্র্যাপ করে দিতে পারবে। আমরা এই বিধানটা প্রস্তাব করে আমরা আরপিও সংশোধনী প্রেরণ করেছি। সংলাপের একটি বিষয় এসছে, জি হ্যাঁ, এটাও আমরা এবার একটি বিধান করেছি যে প্রতিটি নির্বাচনী এলাকায় সংসদীয় এলাকায় আমাদের নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সকল প্রার্থীকে একটি প্ল্যাটফর্মে এনে তাদের যে ইয়ে আছে ডিক্লারেশন হোক অথবা তাদের দলীয় যে অবস্থান আছে সেটা তুলে ধরবেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি যেহেতু আইন শৃঙ্খলা কমিটি হেড করছি, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে যে কথাগুলো এসছে একদম যৌক্তিক। আপনারা সবাই এটা উপলব্ধি করছেন যে কিভাবে প্রথমত হচ্ছে একটা ট্রমার মধ্য দিয়ে একটা কিছু কিছু বাহিনী গিয়েছে, আর পাশাপাশি এর বাইরেও গত 15-16 বছর ধরে যে কালচারাল পরিবর্তন হয়েছে এবং ডেলিভারের যে ইনক্লুশন হয়েছে, এগুলো তো ওভারনাইট আমরা সমাধান করতে পারছি না। তবে আমি একটা আশার জায়গা বলতে চাই, দিস ইজ, আপনি বলতে পারেন যে একটা কাউন্টার স্পিন টু হোয়াট এভার উই ডিসকাসড। সেটা হচ্ছে আমাদের খুব শক্তিশালী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তোবা ছিল গত নির্বাচনগুলোতে, কিন্তু তারা কোন ভূমিকায় ছিল? তারা তো নির্বাচনকে খারাপ করার কাজটা করেছে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থেকে। এবারে হয়তোবা তারা অতখানি শক্তিশালী থাকবে না, কিন্তু নির্বাচন ভালো করার জন্য কাজ করবে। আমরা এটা মাথায় রাখলে আমার মনে হয় তারাও একটু কনফিডেন্সের জায়গা ফেরত পাবে এবং আমরা আশা করতে চাই আমাদের, তবে হ্যাঁ, ডেফিসিয়েন্সি গুলোকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। আমাদের সম্মুখ যা যা সক্ষমতা আছে ন্যাশনালি, ইলেকশন কমিশন যেখানে যেখানে হাত রাখতে পারে, এমনকি আমরা রোভার স্কাউটদেরকেও সম্পৃক্ত করার, আইন শৃঙ্খলা বাহিনী না হোক অন্তত পক্ষে ভলান্টিয়ার আকারে কেন্দ্রগুলোতে চিন্তা ভাবনা করছি। যদিও বা এখানে কথা এসছে যে রোভার স্কাউট যেহেতু তারা বয়সে একটু বড় হয়ে গেছে, তারা সাম্প্রতিক সময় কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে গেছে কিনা, সেই ক্ষেত্রে তারা কি নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না ইত্যাদি। তো সবকিছু বিবেচনায় নিয়ে মুদ্রা কথা হচ্ছে আমরা আমাদের সম্পূর্ণ শক্তিটাকে যাতে করে হারনেস করতে পারি সে ব্যবস্থা করছি। পর্যবেক্ষক নিয়ে আপনাদের একটা অবজারভেশন হচ্ছে, আপনাদের অবগতির জন্য বলে আমরা 300+ অ্যাপ্লিকেশন পেয়েছিলাম। এটা আমাদের স্ক্রুটিনির পরে আমাদেরকে আনফরচুনেটলি এই নির্বাচন কমিশনের জন্য সীমাবদ্ধতার জায়গা যেটা দাঁড়িয়েছে গত 3টা নির্বাচন, গত 3টা নির্বাচনকে জাস্টিফাই করে রেটিফাই করে যেসব সংস্থা প্রতিবেদন দিয়েছে, আনফরচুনেটলি তাদেরকে আমাদের ড্রপ করতে হয়েছে। সো আমাদের স্ট্রেট আমরা উই লস্ট এ গুড নাম্বার। এর বাইরে আমাদেরকে সরাসরি ভাবে রাজনৈতিক পদ পদবি ধারণ করেছিলেন এমন কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠানে ছিলেন, তিনি যে রাজনৈতিক দলেরই হোক না কেন, অফিস বেয়ারার ছিলেন, তাদেরকে আমরা বাদ দিয়েছি। যদিও বা আমাদের মাঠ পর্যায়ে আপনার বিভিন্ন সংস্থার প্রতিবেদন প্লাস ভেরিফিকেশনে উঠে এসছে কিছু কিছু যে এখানে অমুক রাজনৈতিক দলের মতাদর্শ সম্পন্ন লোক আছে। এখন মতাদর্শ তো থাকতেই পারে, আমরা তাদেরকে বাদ দেই নাই, ইরেসপেক্টিভ বাদ দেই নাই, তাদেরকে রেখেছি। কিছু কিছু আপনাদের যে তালিকা এসছে যে তাদের কর্মকাণ্ডের অস্তিত্ব নাই, অফিসের অস্তিত্ব নাই, এগুলো আমরা আমলে নিব। আমাদের যে প্রতিবেদনগুলো এসছে নিউজ পেপারে যদি দেখি যে সত্যিকার অর্থে এদের কাছ থেকে পাওয়ার তেমন কিছুই নেই, ডেফিনেটলি দে উইল নট বি ইনক্লুডেড। এই জন্যই কিন্তু এই গণবিজ্ঞপ্তিটা দেয়া। এই বিজ্ঞপ্তির আলোকে আমরা যে যে অবজারভেশন গুলো পাবো সেগুলো টেলর করে নিব। মানে আমাদের 318টা বা 28টা থেকে এসে 73-এ দাঁড়িয়েছে। এখন এখান থেকে আরো কিছু বাদ দেওয়া, আমাদের পর্যবেক্ষক সংখ্যা অতীতে আমরা দেখেছি যেগুলো অ্যাভারেজ ইলেকশন বা বিলো অ্যাভারেজ ইলেকশন হয়েছে সেগুলোতেও লক্ষাধিক অবজারভার ছিল, ভালো নির্বাচনে 2 লক্ষাধিক অবজারভার ছিল। তা আমরা যদি সংস্থাগুলোর সংখ্যা একদম কমিয়ে ফেলি তাহলে পরে এটা আমাদের জন্য একটা ডিফিকাল্টিও তৈরি করতে পারে, যে কারণে আমরা যতটুকু ফ্লেক্সিবিলি সম্ভব আমরা উই অ্যাপ্রোচ, বাট যেগুলো নো গো এরিয়া আমাদের জন্য রেড লাইন, সেই রেড লাইনগুলো আমরা অতিক্রম করি নাই। যেমন একটা তো আপনাদেরকে উদাহরণস্বরূপ বললাম, সীমানা নিয়ে একটি কথা এসছে যে সীমানা নিয়ে আমাদের স্পষ্টীকরণ। দেখুন, সংস্কার কমিশনের প্রতিবেদনে ছিল, ওনাদের প্রস্তাবনার মধ্যে ছিল ওয়েস্টার্ন মডেলটাকে ওনারা মূলত রেফার করে বলেছিলেন 10% ভেরিয়েশনে
ডিস্ট্রিক্টে সীমানা নির্ধারণ করা। আমরা সেটার সাথে হামলি দ্বিমত পোষণ করে আমরা কোনো পার্সেন্টেজই রাখতে পারি নাই একটা পর্যায়ে। বাস্তবতা হচ্ছে 10% এ ভেরিয়েশন করতে গেলে বাংলাদেশের 250টির অধিক আসনকে কাটাছেঁড়া করতে হবে। আর বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এবং সামাজিক এবং সাংস্কৃতিক বাস্তবতা তো ভিন্ন। যে আমাদের এমপিদের রোল এবং মানুষ কি এটা পারসিভ করে ভিজাভি ওয়েস্টার্ন আপনার ওয়েস্টমিনিস্টার মডেলে অন্যান্য ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে এমপিদের ভূমিকা এবং তাদের মানুষজন কি পারসিভ করে, এটা তো সম্পূর্ণ ভিন্ন। সেই বাস্তবতায় আমরা এটা যেখানে সম্ভব সেখানে আমরা হাত দেওয়ার চেষ্টা করেছি। মাত্র 5টা নিয়ে বিতর্ক হচ্ছে, কেউ কেউ যেহেতু আদালতে গিয়েছেন, আমি সেটা সাবজুডিস ম্যাটার নিয়ে আমি কমেন্ট করতে চাই না। শুধু একটা উদাহরণ দেই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে ব্যাপারটা সম্ভবত সীমানা সংক্রান্ত নয় বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। পাশাপাশি দুটো সংসদীয় আসন 1,60,000 ভোটের পার্থক্য। আমরা দুটো ইউনিয়নকে একটা আসন থেকে যেখানে বেশি আছে সেখান থেকে সরিয়ে পাশের আসনের সাথে সংযুক্ত করার ফলে 45,000 ভোট এদিকে আসাতে এই ব্যবধানটা 70,000-এ নেমে এসছে। এটা মানতে নারাজ হতেই পারে, যৌক্তিক কারণ থাকতে পারে এলাকার, কিন্তু এটি কেউ কোনো এক্সেপশন নয়। বাংলাদেশে অন্তত পক্ষে 43টা এরকম আসন আছে যেখানে উপজেলা ভেঙে দুটো আসনে আপনার বন্টন করা হয়েছে। আমরা যেটা করি নাই, ইউনিয়ন ভাঙি নাই, আমরা পৌরসভাগুলোকে ভাঙি নাই, সিটি কর্পোরেশন ভেঙেছে ডেফিনেটলি, যেহেতু এটা বড় এলাকা। উপজেলা ডেফিনেটলি ভেঙেছে। তো তারপরে যখন এটা হয়েছে তখন জেবেল ছিল, জেবেল পার্সোনালি went to the area and came back and gave me a feedback also. আমরা we are in constant communication with our RFD brothers, colleagues. তো আমরা উপলব্ধি করতে পারি যে এর ভেতরে আসলে অন্তর্নিহিত কারণ একটু ভিন্ন। তো সেগুলো যাতে যথাযথভাবে অ্যাড্রেসড হয় আমি জানি যে সেগুলোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।